ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আর আমরা আজকে আছি মন্দারমণি সিরিজের থার্ড ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি দীঘা। এর আগের ভিডিওতে দেখেছেন কোকো কিভাবে এনজয় করেছে আর আমরা কাঁকড়া কোথায় খেয়েছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। এখন সকাল 10টা মতন বাজছে। আমরা ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে আছি আর তার সামনে থেকে একটা টোটো বুক করেছি। টোটোটা আমাদের থেকে নিচ্ছে 800 টাকা আর দীঘা ঘুরিয়ে আবার ফেরত নিয়ে আসবে এই ক্যান্ডেলউডেই। তো আমরা এখন এই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর দেখুন দীঘা আপনাদের কেমন লাগে। 8 আর আমরা বেরোলাম ফর দীঘা। টোটোতে করে যাব অ্যান্ড বেশ ওখানে অনেকদিন দীঘা যায় না, সেই জন্য আমরা ভাবলাম যে এবার একটু দীঘা যাওয়া। অনেক বছর হয়ে গেল দীঘা যাওয়া হয়, সেই জন্য এই বছর ভাবলাম যে একটু দীঘা ঘোরা যায়। ওল্ড দীঘা, নিউ দীঘা আর ঢেউ সাগর যেটা তৈরি হয়েছে সেটাও আমি এখনো অবধি দেখিনি, সেই জন্য এইবার ইচ্ছা আছে সেগুলো সব ঘোরার। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এর আগের ব্লগে দেখেছেন কি কি ব্রেকফাস্ট করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই কিন্তু একবার চেক আউট করবেন। অ্যান্ড ইয়েস, আমার ভিডিওগুলো কেমন লাগছে বলতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আমার কিন্তু আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে বেশ লাগে। ডান দিকে যেগুলো দেখছেন ওগুলো অ্যাকচুয়ালি চিংড়ি মাছের চাষ। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দারমণি মোহনা। আর আগের 2 বছর কিন্তু আমার মন্দারমণি মোহনার ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড করা, অবশ্যই সেটা দেখবেন। এই বাঁ দিকের রাস্তাটা চলে গেল মন্দারমণি মোহনা আর এই আমরা ডান দিক দিয়ে যাচ্ছি জলধা ব্রিজের ওপর দিয়ে। এখান থেকে দীঘা 18 কিলোমিটার, বেশি দূর নয়। এখান থেকে আমরা আগের বছর কিন্তু শঙ্করপুর, তাজপুরেও গেছিলাম। সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, ওগুলো কিন্তু চেক আউট করবেন, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আর এই হচ্ছে সেই ব্রিজটা, আর এর পরের কিন্তু রাস্তা দিয়ে আমরা যাব আর সেখানে পড়বে হচ্ছে মারিন ড্রাইভ, দীঘার যে মারিন ড্রাইভ। আর সেই রাস্তাটা বড়ই সুন্দর, সেটা সবই কিন্তু আমরা শেয়ার করছি আজকের ভিডিও। জায়গা দেখা যাচ্ছে হচ্ছে মোহনার যে বিচটা সেটা ওইখানে। হ্যাঁ, আমরা আগের ব্লগে আছে। এবার আর গেলাম না আমরা মোহনা, এবার দীঘার দিকে যাই। প্রত্যেক বছরই যায় ওখানে। চাইলে মন্দারমণি থেকে নিজের গাড়ি করেও যেতে পারেন দীঘা, বাট আমরা ভাবলাম যে এই যে মেরিন ড্রাইভটা, এই যে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ, এইখান দিয়ে কিন্তু অটো বা টোটোতে যাওয়ার মজাটাই আলাদা। কারণ এখানে একদম দারুণ হাওয়া, যেটা একেবারে সি ব্রিজ, সেইটা পাওয়া যায়। আর তাছাড়া জলগুলো কিন্তু মাঝে মাঝে
অটোর গায়ে বা টোটোর গায়েও আছড়ে এসে পড়ে, তখন কিন্তু আপনি ভিজতে বাধ্য। তবে আমাদের হয়নি সেটা, কিন্তু সেটা কিন্তু হয় হাই টাইড বেশি যদি থাকে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন জলগুলো ধাক্কা খাচ্ছে, সেটা কিন্তু এসে প্রায় একেবারে টোটোর মধ্যে ঢুকে যায়। যাই হোক, দারুণ এই এক্সপিরিয়েন্সটা। আপনারা কিন্তু যদি দীঘা যান বা শঙ্করপুর যান বা তাজপুর যান, এই রাস্তাটা দিয়ে কিন্তু অবশ্যই যাবেন, কারণ এই রাস্তাটা কিন্তু অসাধারণ লাগে। এই যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম শঙ্করপুরের বিচ ফ্রন্টে। লাস্ট ইয়ারের ব্লগে আমার আছে যে শঙ্করপুরের বিচ ফ্রন্টটা কত সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, এই জায়গাটাই সেটা। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটা ডলফিন আছে, আর বেশ সুন্দর বাচ্চাদের একটা পার্কের মতন। তো এখানেও কিন্তু এনজয় করবেন। রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর মাছের ট্রলার ঢুকছে। তখন আমাদের টোটো দাদা বলল যে এই মাছের ট্রলারগুলো কিন্তু এখানে অনেক দেখা যায়। সত্যি কথা, এই রাস্তায় কিন্তু অনেক ট্রলার দেখলাম। আবার একটা ব্রিজ, এটা হচ্ছে নয়খালি ব্রিজ। এখানে একটা মন্দিরও আছে সামনে, খুব সুন্দর, খুব ভালো লাগছে, কারণ ওয়েদারটা কিন্তু দারুণ। এটা জুলাই মাস। জুলাই মাসে আপনারা কিন্তু মন্দারমণির দিকে এলে বেশ এনজয় করবেন। কেন জানেন? এই সময় রোদটা অত তীব্র থাকে না, যেটা সি বিচে মোস্টলি থাকে। আর তার থেকে বড় কথা, বৃষ্টিও বেশি থাকে না, মেঘলা মেঘলা আকাশ থাকে, ভীষণ সুন্দর হাওয়া দিতে থাকে। কাজেই এই টাইমটা কিন্তু বেশ ভালো দীঘা বা মন্দারমণি আসার জন্য। আমি প্রায় প্রত্যেক বছরই আসি এই সময়। আর কথা বলতে বলতে আমরা কিন্তু দীঘাতে পৌঁছেই গেছি। আর এই হচ্ছে দীঘার যে মেন ওল্ড দীঘা, যেটা ওল্ড দীঘার যেখানে গাড়ি পার্কিং হয় সেই রাস্তাটা। আর আমাদের টোটো দাদা এখানে ছেড়ে দেবে, আমরা ওল্ড দীঘাটা একটুখানি ঘুরবো। ঘুরে আমাদের ইচ্ছা আছে নিউ দীঘা যাওয়ার, তারপর ওখান থেকে ঢেউসাগর যাব। চলুন তাহলে আমার সাথে। এই যে একেবারে ওল্ড দীঘার যেখান থেকে শুরু হয় গাড়ি পার্কিং, ওইখানেই আমাদের টোটো দাদা নামিয়ে দিল। আর এখান থেকে আমরা চলে যাব সি বিচের দিকে, ওখানে একটু সময় কাটাবো। তারপর ওখান থেকে আমরা যাব ঢেউসাগর, নিউ দীঘা। নিউ দীঘাতে সেরকম কিছু ঘোরার নেই, তো আমরা ঢেউসাগরে যাব। তো এই হচ্ছে আজকের প্ল্যান। চলুন দেখা যাক ওল্ড দীঘা কেমন লাগছে এতদিন পরে। পৌঁছালাম আমরা কটার সময়? 11:25। বেশ অনেকক্ষণ সময় লেগেছে। ঢেউসাগর আবার একটা নতুন জিনিস হয়েছে, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। এই যে দীঘার বিচ ফ্রন্টের দিকে আমরা পৌঁছে গেছি। ভিড় মোটামুটি কিন্তু আছে। অবশ্যই মন্দারমণি থেকে দীঘাতে সবসময় ভিড় বেশি, তো সেটাই স্বাভাবিক। এখানেও তাই দেখছি, কারণ কম্প্যারেটিভলি আমার মনে হয় দীঘাটা একটু লেস এক্সপেন্সিভ মন্দারমণি থেকে। আর বাঙালিদের সেরা জায়গা ঘোরার তো দীপুদা, সেটা তো আপনারা জানেন। দীপুদা কি জানেন তো? দি হচ্ছে দীঘা, পু মানে পুরী, আর দা মানে দার্জিলিং। কাজেই দীপুদার দীঘা একটা অন্যতম অংশ। বিশাল ভিড় আজকে, এমনি শনিবার, তারপরে আবার দীঘা, ভিড় তো হবেই। সেই জন্য বাঙালিরা দীঘাতে ছোট্ট ছুটি পেলেই কিন্তু দৌড়ে চলে আসে, আর সেই কারণেই ভিড়। তবে এই জায়গাটাতে খুব বেশি ভিড় নেই, যেখানে একেবারে একটা র্যাম্প মতন করা আছে, যেখানে মেন যেটা ওল্ড দীঘার যেখানে সবাই স্নান করে, ওই জায়গাটাতে বেশ ভিড় আছে, দেখতে পাচ্ছি এখান থেকে। ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না। যাই হোক, কিছু ছবি তোলার চেষ্টা করলাম। আর রোদ নেই, একেবারেই রোদ নেই, দারুণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর অনেক দিন পরে দীঘা এসে বেশ ভালো লাগছে। দীঘা এসে আমার সেরকম থাকা হয় না, কারণ আমি এদিকে এলে মন্দারমণিতেই থাকি। অ্যাকচুয়ালি কোকোকে নিয়ে আসি, তো ও এত লোকের মাঝখানে ওর একটু প্রবলেমই হয়। সেই জন্য মন্দারমণিটা একটু খালি খালি, তো ওই জন্য আমরা মন্দারমণিতেই কোকোকে নিয়ে থাকি। এই হলো মেন কারণ। এই
এই যে চলে এসেছি যেখানে অনেক বেশি ভিড়, সত্যি এখানে অনেক ভিড়। আর এখানে মানে লোকে একবারে ঠেলাঠেলি হচ্ছে, এতটাই ভিড়। এই যে এখানে আবার চানও করছে অনেকে। আর জল বেশ ভালোই আছে, তো মানে জোয়ার আছে দেখাই যাচ্ছে। আর এখানটাতে বেশ ভিড়, এখানেও আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম। আর তারপরে এখান থেকে চলে যাব, কারণ কি আবার মানে হোটেলে ফিরতে হবে, কোকো আছে, ওর লাঞ্চ করাতে হবে, আমাদের লাঞ্চ করতে হবে। সমুদ্রের ধারে এসেছি আর ডাব খাবো না তা হতে পারে না। এই যে এখানে ডাব কিনছি আমরা, ওই একই 50 টাকা 60 টাকা, এখানে এরকমই ডাবের দাম। আমরা যেদিনকে আসছিলাম সেদিনও গাড়ি দাঁড় করিয়ে আমরা ডাব খেয়েছিলাম, ওখানেও তাই নিয়েছিল, এখানেও তাই। ডাবগুলো খুব ভালো মিষ্টি, একেবারে শাঁসও ছিল। তো এখান থেকে আমরা ডাব খেলাম, বেশ ভালো লাগলো। আর এই যে শাঁস আছে, তো আর কিছু খাওয়ার দরকার হলো না, ব্রেকফাস্টে হেভি করে এসেছিলাম। আর তারপরে এখানে এই ঠেলা থেকে কিন্তু অনেক জিনিসপত্র আমি কিনেছি, মানে অনেক না, কিছু কিছু ছোট ছোট জিনিস। আমার কোকোর জন্য একটা বাবল কিনেছি, আর তাছাড়া হচ্ছে আরও ছোট ছোট কিছু জিনিস কিনেছি। ব্যাস হয়ে গেল ঘোরা। আর কি, ওই একই সমুদ্র, আমরা যে মন্দারমণিতে সমুদ্র দেখছি, শুধু দীঘার বিচ ফ্রন্টটা দেখার ইচ্ছা ছিল, ব্যাস। এরপরে আমরা কিন্তু মেন রাস্তায় বেরোচ্ছি। তো এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি, এখানেও অনেক দোকান আছে, এখানে কাজু পাওয়া যায়। আমি জানি না এই কাজুগুলো কতটা আসল, যাই হোক পাওয়া যায়। আর এখন সকালের দিকে দোকানগুলো কিন্তু বন্ধ, সন্ধেবেলা এখানে কিন্তু বিশাল মেলা বসে বলতে গেলে। ওই যে আশা মুক্তি বলাকা রেস্টুরেন্ট, এখানে একটা হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল, হোটেল নন্দিনী, এখানে প্রচুর হোটেলস আছে চারিদিকে। রাস্তার ওই পারের হোটেলগুলো কিন্তু বেশ ভালো। ওই যে হোটেলটা দেখা যাচ্ছে মন্দিরের ঠিক পাশে, ওইটা হচ্ছে হোটেল আশা মুক্তি। ওখানে আমি কলেজ লাইফে একবার এসেছিলাম দীঘা, তখন আমরা বন্ধুরা মিলে ওখানে ছিলাম। আর ইট ইজ কস্ট এফেক্টিভ, বেশ ভালো। আর মেন জিনিস হচ্ছে একেবারে বিচের উল্টো দিকে, তো ইট ইজ রেকমেন্ডেড, আপনারা চাইলে ওখানে থাকতেই পারেন। আমি নাম্বার দিয়ে দেবো সব কিছু ডেসক্রিপশন বক্সে, ইউ ক্যান চেক আউট। আর এছাড়াও রাস্তার উল্টো দিকের কিন্তু অনেক অনেক হোটেল আছে দীঘাতে, ওল্ড দীঘাতে। আমার মনে হয় নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা অনেক বেশি জমজমাট, তো এখানে থাকাই বেটার। নিউ দীঘাটা একটু শান্ত শান্ত। আমরা এখন যাচ্ছি কিন্তু ঢেউসাগর একটা নতুন পার্ক তৈরি হয়েছে, যেটা নতুন, মানে আমার জন্য নতুন, কারণ আমি দেখিনি। তো সেই রাস্তাতেই কিন্তু পরে জগন্নাথ মন্দিরটা, যেটা এখনও অবধি ওপেন হয়নি, এই ডান দিকে দেখা যাচ্ছে। আর এটা একটু নিউ দীঘার দিকেই, মানে ওল্ড দীঘা থেকে বেশ কিছুটা দূরে, তবে স্টেশনের একদম কাছে। আর একদম মেন রাস্তার পাশেই যে বিশাল বড় হচ্ছে মন্দিরটা, একেবারে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে। এখনও অবধি ওপেন হয়নি, হয়তো নেক্সট ইয়ার ওপেন হয়ে যাবে। আমি রথের আগে গেছিলাম দীঘা, তো রথের সময় রথ টানা হয়েছে, কিন্তু মন্দির কিন্তু ওপেন হয়নি। এই হলো মন্দিরটা, আপনারা দেখে নিন, সত্যি চোখটা জুড়িয়ে গেল, অসাধারণ তৈরি করছে মন্দিরটা, বিশাল বড় এরিয়া নিয়ে। আর লেটস সি নেক্সট ইয়ার যদি জগন্নাথ দেব চায়, তাহলে আমি নেক্সট ইয়ার হয়তো আসবো, যখন ওপেন হয়ে যাবে তারপরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা আমাকে কিন্তু সাপোর্ট করবেন, কারণ কি আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই পসিবল না। তো আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুদের সাথে, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কিন্তু অনেক অনেক জায়গা আপনাদেরকে দেখাতে পারবো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা ঢেউসাগর। এই হচ্ছে ঢেউসাগরের গেট। আর এখানে টিকিট লাগবে 10 টাকা পার হেড করে। ডান দিকে পাশেই কাউন্টার আছে, ওখান থেকে টিকিট করতে হবে। 10 টাকা টিকিট ঢেউসাগরে, এই যে। আর আমরা এবার ঢুকছি। আমি এর আগে এসেছি দীঘা অনেকবার, কিন্তু এই পার্টিকুলার ঢেউসাগরে কোনোদিন আসা হয়নি, মানে এটা তো নতুন হয়েছে, সেই জন্য দেখা যাক কী আছে ভিতরে। রাত্রিবেলা বেশ ভালো লাগবে, বেটার লাগবে, কারণ আলো টালো আছে মনে হয় অনেক। একটা পার্ক বাচ্চাদের, আমাদের এখানে কোনো কাজ নেই, আমি জাস্ট ভিডিওর জন্য এলাম যে দেখাবো কি আছে।
এই যে সব বাচ্চাদের জিনিসপত্র, বেশ সুন্দর করে সাজানো। বোটিং করারও একটা জায়গা আছে পাশে। তবে একটা কথা আমার মনে হলো যে টিকিট নিয়ে ঢোকাচ্ছে, আর একটু হয়তো মেনটেন করলে বেটার হবে। মেনটেনেন্সের একটু অভাব আমার লেগেছে। তো এই হলো ব্যাপার। ডান দিকে এরকম খাবারও অনেক জায়গা কিন্তু আছে, সেখানে ক্যাফে ট্যাফেও আছে। যদি হাঁপিয়ে যান হাঁটতে হাঁটতে তাহলে ওখানে খাওয়া যাবে। এই হলো ঢেউসাগর। ওই পাটটাতে, ওই দিকটাতে হচ্ছে মনে হয় সমুদ্র। আমি এর আগে আসিনি, এর তো বলতে পারবো না। এই যে এইটা একটা বেশ রাইড আছে বাচ্চাদের। এই রাইডগুলো সন্ধ্যেবেলা চলে, এখন বন্ধ। এই ট্রেনগুলো শুধু বাচ্চাদের না, এতে কিন্তু বড়রাও বসতে পারে, সেটা আমি পরে জানতে পারলাম। আর আমি এই ট্রেনটাতে বসেই ফিরেছিলাম, কারণ মেন গেট থেকে এই অবধি কিন্তু অনেকটা রাস্তা। গরমে কিন্তু বেশ কষ্টকর ব্যাপার এই রাস্তাটা হাঁটা। এই জায়গাটা বেশ সুন্দর, ঝাউ গাছ, মাঝখানে লেখা আছে ঢেউসাগর। ভেতরে টয়লেটও আছে, ভালো ব্যাপার। জায়গাটার ফটো লেগে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু বেশ সুন্দর সাজানো জায়গাটা, বেশ ভালো। একটা পার্ক হিসেবেও ভালো। তবে হ্যাঁ, যেটা বলছিলাম যে বিকেলবেলা সন্ধেবেলা আরেকটু বেশি ভালো লাগবে, কারণ চারিদিকে লাইট জ্বলে। বাচ্চাদের তো খুব ভালো লাগবে। এখন যেরকম কোনো লাইট নেই তো সেটা বোঝা যাচ্ছে না। খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা সাজানো। এখানে বসে কিন্তু বেশ কিছুটা সময় কেটে যাবে, কারণ সামনেই সমুদ্র, আর সমুদ্র ঠান্ডা হাওয়াটা এখানে আসছে। ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখান থেকে কিন্তু আপনি সমুদ্রের দিকে যেতে পারবেন না। ওখানে বেশ কিছু গেট লাগিয়ে রেখেছে। ইভেন সমুদ্রের দিক থেকে, মানে সি বিচের ওখানে যারা হাঁটছে তারাও কিন্তু এই পারে আসতে পারবে না। তো সেই জন্য সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ কি সি বিচের ওদিক থেকে যদি কেউ ঢুকে যায় তাহলে টিকিটের ব্যাপারটা তো বেকার হয়ে গেল। কারণ কি আপনাদের মেন রাস্তা দিয়েই ঢুকতে হবে, তবেই টিকিট নিয়ে ঢুকতে হবে। বেশ এনজয় করলাম জায়গাটা। আপনারা কিন্তু আসতে পারেন। বাচ্চার সাথে থাকলে তো সে ভীষণ এনজয় করবে। আর বিকেলের দিকে, সন্ধ্যের দিকেই আসবেন। সকালে এসে সেরকম লাভ হবে না, কারণ কি এই যে লাইট টাইট জ্বলছে না, সন্ধ্যেবেলা কিন্তু বেশ সুন্দর লাগবে। ওই যে ট্রেনটা আসছে, আমি এখন দেখলাম যেখানে কিন্তু বড়রাও বসে আছে। বেসিক্যালি এই ট্রেনটা হচ্ছে ওই মেন গেট থেকে এই অবধি আসবে, পার্ক অবধি। আর পার্ক থেকে আবার মেন গেট অবধি যাবে। 10 টাকা করে পার হেড ওরা নেয় এটা করার জন্য। শেলসের জিনিসপত্র, সোভেনির শপ, এটা গভর্নমেন্টের। চলো দেখলে তাদের যাচ্ছি। চলো করেছি আমরা ট্রেনে করে যাচ্ছি। যে ট্রেন রাস্তার উপর দিয়ে চলে, রাস্তার উপর দিয়ে। বেশ কিন্তু মজার ব্যাপারটা। ট্রেনটাতে আর কেউ ছিল না, বাস আমি আর কুনালি বসেছিলাম। আর কেউ রেডি হয়নি যাওয়ার জন্য। তো আমরা ওখান থেকে ওই গেট অবধি যাব। ভীষণ স্লোলি যাচ্ছিল। তো যাই হোক, বসেছি তো আমরা ওই জন্য আর মানে নামলাম না। তো এই ট্রেনটা করেই কিন্তু আমরা গেট অবধি গেলাম। বেশ মজা লাগলো ব্যাপারটা। ব্যাস হয়ে গেল ঢেউসাগর ঘোরা। আর এখন আবার হোটেল ফিরে যাওয়ার পালা। কারণ কি হয়ে গেছে, গরম লাগছে এইবার বেশ। আর মেঘলা করে এসেছে, হয়তো বৃষ্টি হবে জানি না। এখন বাজছে ওই 12টা 26 মতন। আর আমরা ফেরার পথ ধরেছি। লাঞ্চটা একেবারে মন্দারমণিতে গিয়েই করব, কারণ এখনও অত তাড়াতাড়ি মানে লাঞ্চ করার ইচ্ছাও নেই। তো আগে গিয়ে কোকোকে খাওয়াবো, তারপরে কিন্তু আমরা লাঞ্চ করব। বেশ ভালো লাগলো দীঘার এই ভ্রমণটা। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর হ্যাঁ, আগের বছরের আমার মন্দারমণি ট্রিপটাও কিন্তু আছে। সেটাতে একেবারে বর্ষা ছিল, মানে একেবারে বৃষ্টি যাকে বলে। তো সেইগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আই বাটনেও থাকবে উপরের ডান দিকে। তো আপনারা ক্লিক করে কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। অ্যান্ড নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওগুলো। আমি আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, প্রমিস করছি। রাস্তার ধারে ধারে এরকম কিন্তু বেঞ্চ করা আছে। এগুলো কেন জানেন? এগুলো হচ্ছে বার্ড ওয়াচিংয়ের জন্য। যারা পাখি দেখতে ভালোবাসেন তারা এখানে বসে কিন্তু মাইগ্রেটরি বার্ডস অবজার্ভ করতে পারবেন।
দেখুন কত ট্রলার, সব কটা ট্রলার কিন্তু এখন ফেরার পথে আর সব মাছ বোঝাই করে নিয়ে আসছে। 144-এ পৌঁছালাম আমরা। এবার কোকোকে খাওয়াবো, তারপরে আমরা দেখি কি করি। ওয়েদারটা বেশ ভালো। পৌঁছে গেলাম হোটেল, আর কোকোর এক্সাইটমেন্ট, ও ঘুমাচ্ছিল অবভিয়াসলি, তো বেশ ভালো। আর এখন হচ্ছে কোকো লাঞ্চ করবে। আমরা আসার আগেই মানে টোটো থেকেই বলে দিয়েছিলাম যে ওর জন্য ভাত এনে দিতে, তো ওর জন্য ভাত আনবে। আর ও খাবে হচ্ছে আজকে মনে হয় চিকেন বলেছি আমরা, চিকেন ওই বয়েল করে দেবে নুন ছাড়া, হলুদ অল্প দিয়ে এরকমভাবে, তো সেটা হোটেল থেকেই দেবে। আর কোকোর জন্য আমরা নিয়ে এসেছি বাবল, যেটা দীঘা থেকে এনেছি। আরও বিশাল এনজয় করে বাবল, মানে বারবার গিয়ে ধরতে চেষ্টা করে, খুব মজা লাগে। ও ভীষণ ভীষণ এনজয় করছে বাবলটা, এই যে খেলছে বাবল নিয়ে, খুব মজা করেছে কিন্তু কোকো। এরপরে কোকো হচ্ছে লাঞ্চ করবে, আর আমরা তারপরে যাব লাঞ্চ করতে ওই শ্যাকে। থেকে হচ্ছে নিয়েছি কোকোর জন্য ভাত, এই যে 2 প্লেট ভাত আর চিকেন বয়েল, ওটাতে হচ্ছে শুধু হলুদ আর অল্প নুন আছে। তো এইবার কোকো খাবে, কারণ কোকোর লাঞ্চ টাইম হয়ে গেছে। এবার কোকো খাবে, কোকো বুঝে গেছে যে কোকো চিকেন এসে গেছে। চলো আমরা খাবো কোকো এবার। এই যে 2 পিস চিকেন, তার সাথে হচ্ছে ঝোল। আমরা এখন যাচ্ছি খেতে 2:50। আর আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ। আমরা একটু আগেই বেরিয়েছিলাম, দীঘা ঘুরে এসেছি, আর এখন এখানে মন্দারমণির ওয়েদারটা জাস্ট অসাধারণ। মানে মেঘলা মেঘলা করে আছে, রোদ নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তো আজকে আমাদের প্ল্যান আছে চিংড়ি খাওয়ার, কালকে কাঁকড়া খেয়েছি, তো আজকে চিংড়ি খাবো। চলুন আপনাদেরকে তো দেখাবোই, ওই শ্যাকটাতেই খাবো যেটাতে খেয়েছিলাম কালকে। ফোন করে আমি যেরকম কালকে করেছিলাম বলে দিয়েছি, তো বানিয়ে রেখে দেবে, অ্যান্ড আমরা জাস্ট গিয়ে খাবো আর কি। ওই যে সামনে শ্যাক। আজকেও শ্যাকের নিচে এতটা জল জমে আছে কালকের মতন। পৌঁছে গেছি আমরা ঝুম রেস্টুরেন্ট, আর এই শ্যাকের যে মালিক তার নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে বলে দিতে পারেন কথা আগে, আর কি খাবেন না খাবেন সেগুলো নিয়ে। আজকে শ্যাকের নিচে অনেক জল জমে আছে, এই যে দেখা যাচ্ছে, আর মানে রীতিমতন অনেক জল। তো যাই হোক, এই জল ক্রস করেই উপরে উঠতে হবে। আর আগের বার মানে কালকে অ্যাকচুয়ালি আমার জুতোটা মানে যেটা চটি ছিল ওটা জলের মধ্যে পড়ে গেছিলো আর দিয়ে ভাসতে শুরু করেছিল। যাই হোক, আজকে আমি সাবধানে উঠবো। আর এই বাঁশগুলো দিয়ে উঠতে হবে, এটা কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। সেখানে বসেছি আমরা আজকে, সেই সমুদ্রের হাওয়া, এই ভাইবের সাথে খাওয়া কিন্তু অসাধারণ। আর আমরা আজকে চিংড়ি খাবো বলেই দিয়েছি, চিংড়ি মশালা, আর তাছাড়া তো ভেজ মিল তো নিই। আর আজকে আমরা চিকেন খাবো, দেশি চিকেন অ্যাভেলেবল ছিল না, তো নর্মাল চিকেন। চিংড়ি মশালা জাস্ট অসাধারণ খেতে হয়েছে, আমি কি বলবো, মশালাটা জাস্ট অসাধারণ, দারুণ খেতে হয়েছে।
চলে এলো ভাত, ডাল, আলু ভাজা, পটল, আলু, চিংড়ি মাছের তরকারি আর তারপরে চিকেন। আমাদের এই ভিডিওটা আজ এই অবধি থাক। কালকের ভিডিও পরে দেখাবো। সন্ধেবেলা আমরা কিন্তু মন্দারমণি মার্কেটে গেছিলাম, সেটা আসবে পরে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর একটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।